শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকেই আমার এই ভিডিওটি দেখবেন, সবাইকে অভিনন্দন। আজকের আমার ভিডিওটি একটু ভিন্ন ধারায়। ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। এখানে কিছু তথ্যমূলক কথা পাবেন। হয়তো আপনি অনেক জানেন, আবার অনেক কিছুই আপনি হয়তো জানেন না। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। এই যে দেখছেন পানি, অবশ্যই সবাই জেনে গেছেন যে পানিটা কিসের, অনেকেই বুঝে গেছেন যে কিছুদিন পূর্বেই আমাদের বাংলাদেশের উপর থেকে ঘূর্ণিঝড় রেমাল একটি তাণ্ডব চালিয়ে গেছে। সেই রেমালের কারণেই কিন্তু এরকম বিশাল বন্যার পানি তৈরি হয়েছিল। সেই পানি নিয়ে কথা আমি বলবো না, আজকে আমি কথা বলবো সাপ নিয়ে। আপনারা জানেন ইদানিং বাংলাদেশে ভাইরাল বিষয় হলো সাপ। কোন সাপ? রাসেল ভাইপার। সে যে সাপটি এখন সারা বাংলাদেশের মানুষের আতঙ্কে পরিণত হয়ে গেছে। ঠিক তেমনি একটি সাপ আমারও আতঙ্কে পরিণত হয়েছিল। এই যে দেখছেন যে পানি, এই পানি দেখেন কলাপসিবল গেট ভেদ করে আরো ১-১.৫ ফুট পানি উঠে গেছে। আমি যেখানে বাইকটি রেখেছিলাম এখানে কিন্তু পানি উঠে গেছে। তো চারিদিকে যেহেতু পানিতে থই থই করে, সবারই কিন্তু একটা আশ্রয় প্রয়োজন আছে। তেমনি ভাবে সাপ, পোকামাকড় ইত্যাদি এই সকল প্রাণীরও কিন্তু আশ্রয় প্রয়োজন আছে। সেই আশ্রয়ের তাগিদেই কিন্তু সাপেরা বিভিন্ন উঁচু জায়গা, বিভিন্ন জায়গা খুঁজতে থাকে। বেচারি রাসেল ভাইপারের বেলায় সেরকমই হয়েছে। সে যখন পানিতে তলিয়ে যাচ্ছিল অথবা ভেসে যাচ্ছিল, সে উঁচু জায়গায় একটু স্যাঁতসেঁতে জায়গা থেকে শুকনো জায়গা খোঁজার জন্য বিভিন্ন জায়গায় চলে আসছে। আপনারা ওই বিষয়ে অনেকেই জানেন, ওই বিষয়ে আমি কথা বাড়াবো না। তো যাই হোক, ঘূর্ণিঝড় রিমাল চলে গেছে। আর একটা বিষয় হলো, মানুষ আমরা যারা আছি, মানুষেরা আমাদের কষ্টের কথা, দুঃখের কথা খুব দ্রুত সবাই ভুলে যায়। এটা সৃষ্টিকর্তার দেওয়ারই একটা দেওয়া একটা বিধান, যাতে মানুষ নতুন করে আবার বাঁচতে পারে। এই যে দেখছেন যে এই যে পানি, এই পানির ভিতরে এই যে দেখবেন যে এই পানিতেই কিন্তু বেচারি একটি সাপ, সে আশ্রয় খোঁজার চেষ্টা করছে। এই যে সাপটি দেখছেন, এই সাপটি কিন্তু আমাদের এই বরিশালের আঞ্চলিক ভাষায় বলে কানা হাপ। হাপ আর সাপ যাই হোক না কেন, তো এই যে সাপটি, সে কিন্তু আশ্রয় খুঁজছে। আশ্রয় খুঁজতে গিয়ে সে দেখেন এই দেয়ালে ওঠার চেষ্টা করছে। দেয়ালে উঠতে না পেরে সে বারংবার পড়ে যাচ্ছিল। এরপর সে কিন্তু আস্তে আস্তে আবার পানিতে নেমে আমার দিকে চলে আসবে, দেখবেন। তো যে কথা বলতেছিলাম, আমাদের মানুষের মেধা, স্মরণশক্তি দ্রুত সময়ে কিন্তু পরিবর্তিত হয়ে যায়। সে কারণেই আমরা এত বড় ঘূর্ণিঝড় রেমালকে ভুলে যাই। দেখবেন রাসেল ভাইপারকেও আমরা ভুলে যাব। এই যে দেখেন সাপটি আবার কিন্তু পানিতে নেমে গেছে, নেমে আবার আর এক দিকে আশ্রয় খোঁজার চেষ্টা করছে। এরপরে আস্তে 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 আবার এদিকে আসতেছে। সে কিন্তু আমার দিকে চলে আসছে, আমি যেখানে ভিডিওটি করছিলাম সেখানে চলে আসছে। এসে দেখবেন সে কিন্তু আশ্রয় খোঁজার চেষ্টা করছে। মজার ব্যাপার হলো, সে পরবর্তীতে আমার বাইকের ভিতরেই আশ্রয় নিয়েছিল, এবং সেই বিষয়টি নিয়ে আমি খুবই আতঙ্কিত ছিলাম যে সে কোথায় গেল। তো যাই হোক, তেমন দুর্ঘটনা কিছু ঘটেনি। পরবর্তীতে তাকে বাইকের ভিতরে খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক, সেই যে কানা সাপ, সেই কানা সাপ সম্পর্কে দুই একটা কথা বলবো, শুনবেন। ফাঁকে আমরা ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতিটা ছিল সেটাও দেখেন, এবং পিছনের স্মৃতিটা কিছুটা হলেও মানুষের ভিতরে চলে আসুক। আসলে মানুষের আহ, বোধোদয় হবে যে না, আমরাও বিপদে পড়েছিলাম। তো যাই হোক, মানুষের যে স্মৃতি, সেটা মূলত সাধারণত ৩টা ভাগে ভাগ করা যায়: সংবেদী স্মৃতি, স্বল্পমেয়াদী স্মৃতি, দীর্ঘমেয়াদী স্মৃতি। যাই হোক, স্মৃতি নিয়ে আমি কথা বলবো না, সে অনেক কথা। আমি চলে আসবো এই যে কানা হাপ, মানে কানা সাপ। এই সাপটি একটি বিরল প্রজাতির সাপ। এই সাপটির একটি বৈজ্ঞানিক নাম আছে। এই সাপটির বৈজ্ঞানিক নাম হচ্ছে র্যাম্পোটাইফোলস ব্রামিনাস। র্যাম্পোটাইফোলস ব্রামিনাস, কঠিন নাম, উচ্চারণ করতে সবারই কষ্ট হয়। তবে এর বাংলা নাম হলো পুয়ো সাপ বা ব্রাহ্মণী সাপ, দুমুখ সাপ। দেখতে থাকুন বন্যার পরিস্থিতি কিভাবে পানি উঠেছিল, পাশাপাশি আমি সাপের বিষয়ে কথা বলতেছি। তো এই সাপটা দেখতে অনেকটা কেঁচোর মতো, তবে পৃথিবীতে সবচেয়ে ছোট সাপ বলে পরিচিত এই সাপটা।
এর দৈর্ঘ্য মূলত সাধারণত 6 থেকে 17 সেন্টিমিটার হয়ে থাকে। আর হলো এই সাপগুলির ত্বকটা দেখবেন যে একটু কালচে এবং ঈষৎ বাদামি রঙের হয়। এদের মাথা এবং ঘাড় আলাদা করা যায় না, কোনটা মাথা কোনটা ঘাড় আলাদা করা যায় না, সেই জন্য অনেক সময় দুমুখো সাপ হিসেবে বলা হয়ে থাকে। এবং এরা সাধারণত মাটির নিচের দিকে থাকে, একেবারে নরম মাটির দিকে থাকে। এবং এরা সাধারণত মেরুদণ্ডহীন পোকা, তারপর লার্ভা, পিউপা এই জাতীয় খাবার খায়। তবে এই সাপ কোথায় পাওয়া যায়? এ সাপ মূলত এশিয়া, আফ্রিকা, হ্যাঁ, তারপরে বাংলাদেশেরও বিভিন্ন গ্রামে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায়। আমেরিকা, অস্ট্রেলিয়াতে অবশ্য এই সাপ পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে যে এই সাপটি প্যাথোজেনেসিস একটি পদ্ধতিতে তার বংশ বিস্তার করে। তাহলে প্যাথোজেনেসিসটা কি? সেটা হলো একটি অযৌন প্রজনন পদ্ধতি, অর্থাৎ যাহাতে গর্ভধারণ ছাড়াই ভ্রূণের বিকাশের মাধ্যমে এই সাপটি প্রজনন করে থাকে। এ কারণেই এই সাপটির একটা বৈচিত্র্য আলাদা। তবে প্রশ্ন আছে যে সাপটি আসলে কি বিষধর কিনা। যেহেতু এই সাপটি মানুষকে কামড়ানোর কোনো ধরনের সুযোগই পায় না, মাটির নিচে থাকে, সে কারণে এই সাপ নিয়ে বিস্তর তেমন কোনো গবেষণা নাই। তবে কোনো কোনো বিজ্ঞানীরা বলে থাকে যে সাপের বিষ আছে, এটা বিষাক্ত সাপ। এবং আবার কোনো কোনো বিজ্ঞানীরা বলে থাকে যে না, বিষাক্ত সাপ নয়। এর কারণ হলো যেহেতু সাপটি মাটির নিচেই সবসময় জন্য থাকে এবং সে চোখে দেখে না, যে কারণেই তার বিষ আছে কিনা এ নিয়ে ওইরকম ব্যাপক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মজার বিষয় হচ্ছে এদের কোনো পুরুষ প্রজাতি নেই, সবাই স্ত্রী প্রজাতির। দেখুন, এই যে দেখছেন, এই যে সাপটি, কানা সাপ অথবা পুরো সাপ, দুমুখো সাপ, ব্রাহ্মণী সাপ, যাই বলি না কেন, এর বৈজ্ঞানিক নামটি হচ্ছে ব্রাহ্মণটাইফোলস ব্রামিনাস। এই যে দেখছেন, এই যে ব্রামিনাস সাপটি আশ্রয় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত কিন্তু আমার বাইকের ভিতরে ঢুকেছিল। তো এই প্রজাতির সাপ পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির সাপের ভিতরে একটি, এবং এটার কোনো পুরুষ প্রজাতি নেই, সবই স্ত্রী প্রজাতি। এবং প্যাথোজেনেসিস পদ্ধতিতে সে বংশ বিস্তার করে। কাজেই কানা সাপ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আমার এই ভিডিওটি তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখেন, সে কিন্তু আবার এখানে চলে এসেছিল। তো সাপ দেখে কেউ ভয় পাবেন না, সাপ একটা মূলত নিরীহ প্রাণী, আঘাত করলে সে আঘাত করে। ধন্যবাদ।